জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই কথাটা জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন যখন যে জামাত যদি 200 আসন পায় তাহলে আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে। মূলত জামাত ইসলামের আমির এই কথাটা আশ্বস্ত করতে চেষ্টা করেছিলেন আমাদের ডিপ স্টেটকে, যারা জামাতের ক্ষমতায় আসা নিয়ে আতঙ্কে থাকে। জামাত ক্ষমতায় আসলে অতি কট্টরপন্থী একটা সরকার হয়ে যাবে। জামাত ক্ষমতায় আসলে দেশের স্বাভাবিক উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, দাঙ্গা হাঙ্গামা লেগে থাকবে, আন্তর্জাতিক বিশ্ব মেনে নিতে পারবে না। এই রকম আশঙ্কা আমাদের ডিপ স্টেটের মনে ছিল। এখান থেকে জাতিকে আশ্বস্ত করার জন্য জামাত ইসলামের আমির এটা মূলত বোঝাতে চেষ্টা করেছে, জামাতকে আপনারা যদি নির্বাচিত করেন, মূলত সেই সরকারটা, জামাতের নেতৃত্বে যে সরকারটা হবে, এটা জামাত ইসলামের সরকার হবে না। জামাত ইসলামের কনস্টিটিউশন মেনেই কোনো সরকার হবে না। এটা হবে বাংলাদেশে যতটা রাজনৈতিক দল আছে, জাতীয় নির্বাচনে যতটা দল অংশগ্রহণ করছে, যারা জাতীয় নির্বাচনে অন্তত ন্যূনতম সিটও পাবে কিংবা সর্বোচ্চ আসনও যারা পাবে, সবাইকে নিয়ে এমন একটা সরকার গঠন করবে জামাত ইসলাম। এটা মূলত জামাত ইসলাম আশ্বস্ত করতে চেষ্টা করেছে দেশীয় ও আন্তর্জাতিক ডিপ স্টেটের অংশকে। দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, আমাদের দেশীয় ডিপ স্টেটের অংশ এবং আন্তর্জাতিক কিছু লবি জামাত ইসলামের সেই আশ্বাসের বাণীকে কানে না নিয়ে নিজেদের মন গড়া একটা চিন্তা চেতনাকে বাংলাদেশের জনগণের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই যে জামাতের আমিরের এই কথাটাকে কেন বিশ্বাস করতে পারল না, কেন আশ্বস্ত হতে পারল না, এটার একটা কারণ আছে। এখানে দুটি কারণ। এক নম্বর হলো নিজের স্বকীয়তার প্রতি, নিজের দেশপ্রেমের প্রতি, আল্লাহর প্রতি ইমানের অভাব, ইমানের দুর্বলতা। যারা মনে করে এটা হবে না, এটা হবে না, আসলে এটা কিছুই না। আপনার যদি আল্লাহর প্রতি আস্থা থাকে আর যদি আপনি সৎ থাকেন, আপনার স্বাধীনতা অর্জনের, স্বাধীনতা রক্ষার, স্বাধীনতা ভোগের ক্ষমতা তো আল্লাহ আপনাকে দিয়েছে। এটা আপনার জন্য জায়েজ। আপনি পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন, আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করবেন, আপনার পছন্দ প্রার্থী নির্বাচন করবেন। আপনি যাদেরকে মনে করেন চাঁদাবাজ মুক্ত করতে পারবে, দুর্নীতি মুক্ত করতে পারবে, দেশ থেকে ধর্ষণ নির্মূল করতে পারবে, স্থিতিশীল রাষ্ট্র কাঠামো গঠন করতে পারবে, আপনি তাদেরকে ভোট দিবেন এবং তাদের পাশে থাকবেন। কিন্তু এখানে আস্থা না রাখতে পারার কারণটা ছিল নিজের প্রতি আস্থার অভাব। যে বিশাল একটা দেশ ভারত, তাদের কবল থেকে আমাদের বাঁচা সম্ভব হবে না। দ্বিতীয়ত একটা কারণ ছিল, সেটা হলো কি, যে নিজস্ব স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে চলতে চাই, আমি যেভাবে চলে আসছি বিগত দিনে, আমার যে একটা লাইফ স্ট্যান্ডার্ড গড়ে তুলেছি আমি, আমার বেতনের টাকায় হয় না, আমার বাড়তি টাকা না হলে আমি যে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করি এটা মেনটেন করতে পারবো না। সুতরাং এ থাক না, অসুবিধা কি, যেমনি আসে এভাবেই চলুক। এই যে চিন্তা চেতনা, আন্তর্জাতিক বিশ্বকে ট্যাকেল দেওয়া যাবে না, এই থেকে মূলত জামাত ইসলামের আমিরের এই কথাটাকে তারা বিশ্বাস করতে পারে নাই। 2 নম্বর হলো, জামাত ইসলাম জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন কেন? জামাত ইসলাম যদি 200 সিট পেতেন তাহলে জামাত ইসলামকে জাতীয় সরকার গঠন করতেন? আমার বিশ্বাস জামাত ইসলাম 200 সিট পেলেও জাতীয় সরকার গঠন করতেন আজকের এই প্রেক্ষাপটে। যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, তখন ইরানের উপরে আন্তর্জাতিক এই যে বিশ্বের যে হামলাটা, পরাশক্তির হামলা কিন্তু ছিল না। তারপরেও জামাত ইসলামের আমির বলেছিল 200 আসন পেলেও আমরা জাতীয় সরকার গঠন করব। আর বর্তমান এই প্রেক্ষাপট তো এটা বলেই দেয় যে দেশীয় আন্তর্জাতিক যে সমস্যার আমরা সম্মুখীন বর্তমানে, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে শক্ত একটা জাতীয় সরকারের বিকল্প নাই। জামাত ইসলাম ক্ষমতায় থাকলে এটাই করতেন।
তারা এটা উপলব্ধি করতে পারতেন। আসেন আমরা দেশীয় কী কী সমস্যার কারণে জামাত জাতীয় সরকার গঠন করতেন। আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনীতির ক্ষেত্রে আপনার জুলাইয়ের যে বিপ্লবটা হয়ে গেল, অভ্যুত্থানটা হয়ে গেল, বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটার মধ্যে বড় একটা সিজার হয়েছে, বড় একটা অপারেশন হয়েছে। একটা সিজারের রোগীরে ভাই অপারেশন এইমাত্র হয়ে গেল, মাত্র সিটেও আনাই উঠাইছে রুগীটাকে। এই রুগীটা যে মাটাকে এইমাত্র সিজার করে তার পেট থেকে বড় বড় 2টা বাচ্চা বের করছে, 3টা বাচ্চা বের করছে, এই রুগীটা কত ক্লান্ত, তাকে মাত্র তার বেডশিটে আনে উঠাইছে অপারেশন থিয়েটার থেকে। এই মায়ের যে অবস্থা, ঠিক বর্তমান বাংলাদেশের ঠিক সেই অবস্থা। রাজনীতির ক্ষেত্রে যে একটা অস্থিতিশীলতা, জুলাই পরবর্তী অবস্থাটাকে মেনে নিতে পারছে না একটা গ্রুপ, বাংলাদেশের তারা একটা অংশ, তারা শুধু ফাঁকফোকর খুঁজতেছে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে অস্থিতিশীল করা যাবে, আর এই অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়েই কিভাবে বাংলাদেশে আমরা ইন করতে পারবো। সুতরাং বাংলাদেশে ইন করতে হলে পরিস্থিতিটাকে কি করতে হবে? অস্থিতিশীল করতে হবে। কি করতে হবে? ধর্ষণ বাড়িয়ে দিতে হবে, চাঁদাবাজি বাড়িয়ে দিতে হবে, খুনাখুনি বাড়িয়ে দিতে হবে, সব ক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে হবে। জাতীয় নির্বাচিত সরকারটাকে বেকায়দায় ফেলতে হবে, বেকায়দায় ফেলে বিরোধী দলকে খুব দ্রুত রাজপথে টেনে আনতে হবে। রাজপথে যখন বিরোধী দল আসবে 10 জন, তখন আমরা যাব 20 জন। এমন পরিস্থিতি সৃষ্টি করব সরকার যেন অল্প সময়ের মধ্যে কি করতে হয়? একটা নির্বাচন দিতে বাধ্য হয়। এটাই ছিল উদ্দেশ্য। এই কারণে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এই পরিস্থিতিতে জাতীয় সরকারকে অবশ্য প্রাধান্য দিত। আপনি বর্তমান প্রেক্ষাপট দেখেন না, কি পরিমাণ এই সরকার আসার পরে, বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পর ধর্ষণ কি পরিমাণে বেড়ে গিয়েছে। সাথে সাথে সরকার ক্ষমতা নিয়ে সারে নাই, বিভিন্ন দোকান পাটে হামলা, বাড়িঘর ভাঙচুর কি পরিমাণ হচ্ছে। এই যে পরিস্থিতিটাকে সরকার কি ট্যাকেল দিতে পারছে না। তো সরকার কি ট্যাকেল দিতে চাচ্ছে না? আমি মনে করি সরকার অবশ্যই চাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না। সহযোগিতা পাচ্ছে না কার কাছ থেকে? জনগণ থেকেও পাচ্ছে না, পুলিশ প্রশাসন থেকেও পাচ্ছে না। আমাদের জুলাই অভ্যুত্থান পর বাংলাদেশের পুলিশিং ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমাদের কিছু পুলিশ পলায়ন করে চলে গিয়েছে, কিছু পুলিশ মারা গেছে, কিছু পুলিশ কাজে যোগদান করে নাই, যারা যোগদান করেছে তারা মনোবল হারিয়ে ফেলেছে, তারা আস্থাহীনতায় ভুগতেছে। তারা কি কাজ করে বিপদে পড়বে? কারণ বিএনপি সরকার এখন পুলিশকে নিয়ে কাজ করাতে সামর্থ্য হচ্ছে না। কারণ 2টা কারণ, বড় দাগে 2টা কারণে পুলিশকে কাজে লাগাতে পারছে না। এক, পুলিশ আর আগের মতো রাজনীতির হাতিয়ার হয়ে কাজ করতে চায় না। তারা এটা বিশ্বাস করে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়া হাসিনা সরকারকে যারা ফেলে দিতে পারছে, বিএনপি সরকার যদি অবৈধভাবে আমাদেরকে কাজে লাগাইতে চায়, সেটা যদি জুলাই যোদ্ধারা মেনে না নেয়, আওয়ামী লীগের সাথে তো শক্তিশালী সরকার বিএনপি সরকার না, তাহলে এই জুলাই যোদ্ধারা মাঠে যাই আমাদেরকে আবার পিটান দিবে। এটা পুলিশের মধ্যে একটা আতঙ্ক। আসলে বিএনপি সরকার জুলাই সনদটাকে যেভাবে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে, জাতি কি বিএনপি সরকারের সাথে আপনি বলেন আন্তরিকতার সাথে আছে? আপনার বিবেক কি বলে? জুলাই সনদটাকে আপনি আদালতে ফেলে দিয়েছেন। এই আদালত, এই সংবিধান, এই দোহাইগুলো তো আওয়ামী লীগ সরকার দিত রে ভাই। আওয়ামী লীগ সরকার এই জুলাই আপনাকে, তখন তো জুলাই চলেন, তখন তারা সংবিধানের দোহাই দিত, আইনের দোহাই দিত, আদালতের দোহাই দিত।
দিয়া 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 যেভাবে পাশ করছে সময়টা, ঠিক একই কায়দায় কি বিএনপি সরকার পারবে? জুলাই সনদটাকে যদি আপনার হানা ভোটটাকে মানুষ কত আশা ভরসা নিয়ে একটা পরিবর্তনের জন্য হাঁ ভোট দিয়েছিল, সেই হাঁ ভোটটাকে যদি আপনি আদালতে উসিলায়, সংবিধানের উসিলায় দিয়া যদি আপনি আবার বিতর্কিত করে তোলেন, তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছিল এই আদালতের দোহাই দিয়া, ঠিক সেই সেম পথে কি বিএনপি সরকার হাঁটার মতো দুঃসাহস দেখাবে? যদি দেখায় বিএনপি সরকার, তাহলে কিসের শক্তিতে জুলাইটাকে চ্যালেঞ্জ করছে? বিএনপি সরকার কিসের শক্তিতে হাঁ ভোটটাকে চ্যালেঞ্জ করে দিল, আদালতে সুরে চ্যালেঞ্জে ফেলে দিল? এই দেশের কোটি কোটি মানুষ যে হাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই মতামতটাকে বাস্তবায়ন করা ছিল নির্বাচিত সরকারের দায়িত্ব ও কর্তব্য। তা না করে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি সরকার এই যে আদালতের দোহাই দিয়া জুলাই সনদটাকে চ্যালেঞ্জে ফেলে দিল, জনগণের ভোট দিয়া ম্যান্ডেট দিয়া যে হাঁকে জয়যুক্ত করলো, সেই জনগণের ম্যান্ডেটটাকে চ্যালেঞ্জ করে আদালতে ফেলে দিল। বিএনপি সরকার বুঝতেছে না সরকার এই জনবিস্ফোরণের একটা উন্মুখ হয়ে আছে, একটা বিস্ফোরণ উন্মুখ হয়ে আছে বাংলাদেশের সেন্টিমেন্ট। কি বিএনপি সরকার বোঝে না? অবশ্য বোঝে। তাহলে বিএনপি সরকার এই পথে পা বাড়াচ্ছে কেন? বিএনপি সরকার তাহলে কি এমন কোনো শক্তির ভরসা আছে যারা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে? এমন কি শক্তির আশ্বাস আছে যে শক্তিটা বিএনপিকে আশ্বস্ত করে যে জনগণ, কোটি কোটি জনগণ ভোট দিয়ে যে জুলাই বাস্তবায়নের জন্য পার্লামেন্টে তোমাদেরকে পাঠাইছে, হাঁ ভোট দিয়ে হাঁ জয়যুক্ত করে তোমাদেরকে পার্লামেন্টে পাঠাইছে, সেটাকে তোমরা চ্যালেঞ্জ করে দাও, আমরা আছি তোমার সাথে। তোমরা যেভাবে 54 বছর দেশটা চালিয়েছিল, এখন সেভাবে চালিয়ে যাবে, নো প্রবলেম। জনগণের ম্যান্ডেট কোনো ডাজেন্ট ম্যাটার। এমন কোনো শক্তি কি বিএনপিকে আশ্বস্ত করে? আমি এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে দিলাম। আমি আজকে যে বিষয়ে আলোচনায় সূত্রপাত করেছিলাম, জামাত ইসলাম যদি ক্ষমতায় থাকতো, প্রথম যে কাজটা করত, আমার বিশ্বাস তারা সর্বপ্রথম জুলাই সনদটাকে বাস্তবায়ন করত, জুলাইটাকে একটা আইনি কাঠামোতে দাঁড় করিয়ে দিত। কারণ প্রায় 2000-এর উপরে গত 16 বছরে 2000-3000 লোক শহীদ হয়ে জীবন দিয়ে জুলাই সনদটাকে জাতির সামনে এনেছে। আর এটা বাস্তবায়ন হবে কি হবে না, এখানে যখন নোট অফ ডিসেন্ট দেওয়া শুরু করলো বিএনপি, তখন সামনে চলে আসলো হ্যাঁ না ভোট। জাতি আবার ভোট দিয়ে প্রমাণ করে দিল, না, এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা দেশের মৌলিক পরিবর্তন চাই, আমরা দেশের সংস্কার চাই, আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। আমরা আগের 54 বছরের অতীত আর ওই ওদিকে আর যেতে চাই না। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা প্রকৃতপক্ষে আইনের শাসন চাই, আমরা প্রকৃতপক্ষে জনগণের শাসন চাই। আমরা কেন্দ্রীভূত শাসনে আর বিশ্বাস করি না, আমরা জনগণের শাসন দেখতে চাই। এই জন্য মানুষ জুলাই সনদের পক্ষে কিন্তু ভোট দিয়েছিল, মানুষ হাঁ ভোট দিয়েছিল। এই জন্য জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতো, আমার বিশ্বাস বিএনপি সহ প্রত্যেকটা দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করত। এখন আপনার প্রশ্ন আসতে পারে, যেমন হুজুরেরা প্রশ্ন তুলেছিল যে জামাত ইসলাম যদি, তখন যখন তারেক জিয়াকে বলেছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব, চরমোনাই পীর বলেছিল কি, যে এখানে থেকে তারা শরিয়া থেকে দূরে সরে যাচ্ছে, আর এই যে ঐক্যজোটের ধারণা তো বেগম খালেদা দিয়ে বাতিল করে দিছে। তারেক জিয়াকে খাম্বা বলে দেশে সর্বপ্রথম গালি দিয়েছিল চরমোনাই হুজুর, 10% বলে গালি দিয়েছিল চরমোনাই হুজুর। জামাতের পক্ষে কখনো সম্ভব হতো না এরকম আজবাজি গালি দেয়া, এনসিপির পক্ষে কখনো সম্ভব হবে না বিএনপিকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দেওয়া। যেই গালিগুলো গত 18 মাসে চরমোনাইয়ের পীর সাহেব দিয়েছিলেন, সেই পীর সাহেব কিন্তু শরীয়তের দোহাই দিয়া এই জোট থেকে বেরিয়ে গেলেন, কিন্তু তার ইশতেহারের মধ্যে স্পষ্ট কোথাও লেখা নাই যে আমরা নির্বাচিত হলে শরিয়া আইন বাস্তবায়ন করব। তাদের ইশতেহার ওইটা লেখা নাই। মধ্যখানে ব্যাকেট দিয়ে বলে রাখতে চাই, ইন্ডিয়া যদি এদেশে সরাসরি হামলাও করে, গাজওয়াতুল হিন্দ যদিও শুরু হয়ে যায়,
আলেমদের একটা অংশ ফতুয়া দিয়ে ইন্ডিয়ার পক্ষ নিবে, আপনি লিখে রাখতে পারেন। আমিও মরে যেতে পারি, আপনি মরে যেতে পারেন, এই অডিও এই ভিডিও কিন্তু থেকে যাবে। এই আলেমদের একটা অংশ একটা দোহাই দিয়া পিছনে সরে যাবে। সত্যটাকে তারা মেনে নিবে না, মেনে নেওয়ার মতো সৎসাহস তাদের নাই। একজন শায়েখ গতকাল দেখলাম বলতেছে যে মানুষ মিথ্যা কথা বলে, মিডল ইস্টে আমেরিকার কোনো ঘাঁটি নাই। চিন্তা করতে পারেন, তিনি একজন শায়েখ, তিনি একজন মাদানি, বলতেছে আমেরিকায় কোনো ঘাঁটি নাই। এই সিস্টেমের হুজুররা বাংলাদেশে আছে, যারা আকাবিরের দোহাই দিয়া দিয়া জাতিকে বিভ্রান্ত করতেছে, সামনেও করবে। এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলোর মতো ঐক্য দরকার ভাই। আমাদের সেনাবাহিনীর পরিমাণ খুবই কম, আমাদের পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। গত 18 মাসে সরকার পুলিশ বাহিনীতে কোনো নিয়োগ দেয় নাই। হাজার হাজার নিয়োগ দেওয়া দরকার ছিল, প্রশিক্ষিত করা দরকার ছিল। পুলিশ যারা আছে তাদের মনোবল ভাঙা, তারা বিএনপির পক্ষে কাজ করতে ভয়ে আছে, কারণ জুলাই সনদকে বিএনপি ওন করছে না। আর সেই চিরাচরিতভাবে আওয়ামী লীগ যা করতো, একই কায়দায় জুলাই সনদটাকে আপনার হানা বোর্ডটাকে আদালতে ছড়ে দিল, যেভাবে কোটা আন্দোলনেরটাকে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগ করেছিল। সুতরাং এই পুলিশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে। যারা আওয়ামী লীগকে সরিয়ে ফেলেছে, এত বড় একটা পাথর সরাতে পারছে, তাদের কাছে বিএনপি সরকার কিচ্ছু না। এটা মনে করে পুলিশ প্রশাসন, এটা মনে করে আমাদের গোয়েন্দা, এটা মনে করে আমাদের ডিফেন্স। কারণ যদি এটাকে পুলিশ প্রশাসনকে কাজে লাগাইতে হয়, রাজনৈতিক ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদের দেশে এখন সরকারি দল বিরোধী দল বলতে কোনো কথা নাই। আমাদের দেশটাকে আগে মজবুত করতে হবে। দেশের শাসন ব্যবস্থার কাঠামোগুলো সবই দুর্বল। দেশের যে অর্গানগুলো রাষ্ট্র পরিচালনা করে, এর প্রত্যেকটা অর্গান এখন দুর্বল। এই অর্গানগুলোকে, রাষ্ট্র পরিচালনার অর্গানগুলোকে যদি মজবুত করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। এখানে সরকারি দল বিরোধী দল হবে 5 বছর পরে। জামাত ইসলাম যদি আজকে 200 আসন পেত, তারা প্রত্যেকটা দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করত। আমাদের দেশে রাজনৈতিক একটা বিপ্লব হয়ে গিয়েছে, মনে রাখতে হবে আপনাকে। নতুন এই বিপ্লবটাকে আমাদের শক্ত ভিত্তির উপর ধার করানোর এখন ছিল সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু এটাকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, যদি আজকে জামাত 200 আসন পেত, অনেকে এরকমও বলতেছে, দুষ্টু লোকেরা বলে আজকে বিএনপি হানা বোর্ডটাকে আদালতে ঠেলে দিছে। আজকে বিএনপি 2টা শপথ নেয় নাই, জামাত যদি জিতত, আবারও বলছি, দুষ্ট লোকেরা বলে পরাজিত শক্তিকে সাথে নিয়ে তারা রাস্তায় আন্দোলন করত, পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যেত। দুষ্ট লোকেরা এই কথাগুলো বলে, এই দুষ্ট লোকেরা এই কথাগুলো লেখে, দুষ্ট লোকেরা এরকম ভিডিও তৈরি করে ফেসবুকে ছাড়ে। এরা সব দুষ্ট লোক। আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। যদিও আমাদের 34 বিলিয়ন 36 বিলিয়ন বলা হচ্ছে আমাদের রেমিটেন্স আছে, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের। তো সেটা কিন্তু আপনার কি জানি বলে এটাকে, এটা আসলে 34 বিলিয়ন 36 বিলিয়ন নাই, ভর্তুকি বাদ দিলে আমার সেখানে আছে মাত্র 15 বিলিয়ন। আমাদের এই যে 26 সাল থেকে আমাদের গ্রোস টাইম বাদ চলে গেছে। এখন শেখ হাসিনা সরকার যে ঋণগুলো করেছিল, এগুলো আমাদেরকে এখন আস্তে আস্তে ফেরত দিতে হবে। আর ফেরত দিতে গেলে বাংলাদেশ দুর্বল হয়ে পড়ছে একেবারে অর্থনৈতিকভাবে, যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। এই বিশৃঙ্খল পরিস্থিতি ট্যাকেল দিতে হলে সব দলের ঐক্যমত্য দরকার আছে। আমাদের সরকার এবং বিরোধী দলের মধ্যে ফাটল ধরানোর জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটা শক্তি ধর্ষণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, দুর্নীতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে, হাঙ্গামা বাড়িয়ে দিয়েছে, রাজনৈতিকভাবে হাঙ্গামা বেড়ে দিয়েছে। পরাজিত প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হচ্ছে। এগুলো কারা করছে? এগুলোর জন্য অবশ্যই একটা জাতীয় ঐক্যমত্যের দরকার। বাংলাদেশটা এই পরিস্থিতিতে মনে রাখতে হবে, বিশ্ব যে পরিস্থিতি বিরাজ করতেছে, প্রতিটা বিশ্বযুদ্ধের পরে অনেকগুলো রাষ্ট্র তার স্বাধীনতা হারিয়ে ফেলে, অনেকগুলো নতুন নতুন ছোট ছোট রাষ্ট্রের জন্ম হয়। এই যে বর্তমান ইরানের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিশ্ব মোড়ল যারা মোড়লি করত,
যারা আইন রচনা করত, জাতিসংঘ তৈরি করেছিল যারা, তারা আজকে দেশ দখলের কাজে নেমে পড়েছে। গত পরশুদিন চায়না পররাষ্ট্রমন্ত্রী আপনার ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন করে বলেছে যে আমরা জঙ্গলের আইনের প্রবেশ করেছি। বড় রাষ্ট্রগুলো ক্ষমতা বলে ছোট রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়ার আমরা প্রতিযোগিতায় নেমেছি। আপনি চিন্তা করেন, তার মানে এই মুহূর্তে আপনি চিন্তা করেন যে একটা নির্বাচন হয়ে গেল, নির্বাচন পরে পরাজিত প্রার্থীর বাড়িতে, পরাজিত সমর্থকদের বাড়িতে হামলা করতেছে। সব কি রাজনৈতিক হামলা হচ্ছে? না, সব রাজনৈতিক হামলা হচ্ছে না। যার সাথে যার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, এই রাজনৈতিক হামলার আড়ালে তারা ব্যক্তিগত হামলাগুলো তাদের কিন্তু চরিতার্থ করতেছে। যার সাথে যার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, রাজনৈতিক হামলা শ্রদ্ধাবরণে ব্যক্তিগত হামলা করে ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছে। ঠিক আন্তর্জাতিক অঙ্গনেও ঠিক সেম অবস্থা। যেই ছোট রাষ্ট্রগুলো বড় রাষ্ট্রগুলোর জন্য হেডেক, যেই বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলোকে গিলে খেয়েছিল এতদিন, এখন গিলে খেতে পারছে না। এরা প্রত্যেকে কিন্তু এখন সুযোগ সন্ধানী। কিভাবে ছোট রাষ্ট্রকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করবে, কিভাবে ছোট রাষ্ট্রটাকে আবার গিলে ফেলতে চায়। এই অবস্থাতে আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের সরকার, বিরোধী দল প্রত্যেককে একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে। এই সব মুহূর্তে দরকার ছিল, আমার ধারণা জামাত যদি 200 আসন পেত, তাহলে এই অবস্থায় প্রেসিডেন্ট কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে আসতো। আমার একটা ব্যক্তিগত ধারণা থেকে বলছি, প্রেসিডেন্ট হিসাবে ডক্টর ইউনূস আর প্রত্যেকটা দলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করত জামাত ইসলাম। জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে যেত। আমরা দেশীয় সমস্যাগুলো মোকাবেলা করতে পারতাম, আমাদের অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করতে পারতাম, আমাদের রাজনৈতিক সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে সক্ষম হতাম, এবং আন্তর্জাতিক যে কোনো হুমকিকে আমরা একসাথে কিন্তু বুকের সাথে বুক মিলিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে, পাঞ্জা দিয়ে আমরা মোকাবেলা করতে পারতাম। কিন্তু যা আমরা দেখতে পাচ্ছি, জামাত ইসলাম ক্ষমতায় আসে নাই, জামাত ইসলাম 200 আসনও পায় নাই। বিএনপি 200-র অধিক আসন পেয়েছে। পাওয়ার পর বিএনপি একটা শপথ নিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে শপথটা নেওয়ার দরকার ছিল তারা তা নেয় নাই। জুলাই তারা চ্যালেঞ্জে ফেলে দিয়েছে, এবং বামপন্থী কিছু আলোচক জুলাই বাস্তবায়নের পক্ষে যারা, তাদের প্রত্যেকে টার্গেট করতেছে, জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করতেছে। জুলাই যোদ্ধাদের সাথে জামাতের দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছে, 11 দলের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে। এগুলোর একটাই উদ্দেশ্য, রাষ্ট্রকে দুর্বল করে দেওয়া, রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। এমন একজন ছাত্র নেতা যার পাশের, যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব দুইটা ভোটও ছিল না, ওই পরিস্থিতিতে একটা ফিগার দাঁড়িয়েছিল, চিন্তা করলো না প্রতীক হিসাবে তাকে আমরা ভোট দিয়ে বিজয় করব, তাকে বিজয় করেছিল। সে নির্বাচিত হইয়া, সেই ভদ্রলোক নির্বাচিত হইয়া, যিনি এই যে পল্টন ময়দানে মারাত্মকভাবে আহত হলো জাতীয় পার্টির হামলায়, জামাত ইসলামের লোকেরা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। সেই লোকটা এখন বলছে জামাতের শক্তির উৎস কোথায় দেখতে হবে। ওই যে ফুটবলের অবস্থা, কথা তো আমি বলি না, লাফাই তো আমি না, আমার ভিতরে বাতাস ঢুকেছে। কোথাকার বাতাসে কোন জায়গার কথা, কেন ডেলিভারি করা হচ্ছে, কোন সময় ডেলিভারি করা হচ্ছে, যাতে কিচ্ছু বোঝে না। অবশ্যই বোঝে। আমরা আশা করি যাতে বুঝতে পারবে আমাদের এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। জুলাই সনদটাকে পিছনে ঠেলে দিয়ে জাতির মধ্যে যদি অনৈক্য সৃষ্টি করা হয়, আবার একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি যদি সৃষ্টি করা হয়, জাতির ভাগ্যে আসলে ভালো কিছু আসে বলে বিজ্ঞ মহল মনে করে না। সবাই ভালো থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।